পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো এখানে আপনারা দেখুন, জুম করে বড় করার পরে আমরা এটা দেখছি, এটা কিন্তু লেখা আছে 7 ডিসেম্বর 2024-এর কর্মসংস্থান পত্রিকা। আজকে এই কর্মসংস্থান পত্রিকা থেকে একটি প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা, যে কোন পরীক্ষার প্র্যাকটিস সেট, তো সেটা আমরা মূল প্র্যাকটিস সেটে যেয়েই দেখব। তো চলুন সরাসরি আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তার জন্য কি করব, আমরা একটু নিচের দিকে চলে যাব। তো চলুন সরাসরি নিচের দিকে চলে দেখি আজকের কর্মসংস্থানে কোন প্র্যাকটিস সেটটা দিয়েছে। তো আমরা সরাসরি চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটটা আমরা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে এটি কোন পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। তো আপনারা দেখুন, একটু জুম করে বড় করেছি এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরআরবি এক্সাম, অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের যে আরপিএফ কনস্টেবল নেওয়া হচ্ছে তার কিন্তু একটি প্র্যাকটিস সেট আজকের কর্মসংস্থানে দিয়েছে। তো দেখুন, আমরা যদি একটু দেখি তাহলে দেখতেই পাবো এখানে ছবিটাকে আরেকটু জুম করে বড় করে নিলাম। এখন জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব এখানে কি লেখা আছে। দেখুন, এখানে লেখা আছে আরপিএফ কনস্টেবল। প্র্যাকটিসটা শুরু করার আগে এখানে যা লেখা আছে সেগুলো আমরা একবার পড়ে নিই। তো এখানে কি লেখা আছে আমরা একটু দেখব। আরআরবি এক্সাম আর আরপিএফ কনস্টেবল। এখানে দেখুন লেখা আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হবে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপরে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা হবে। এই পরীক্ষায় 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। কয়ে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, প্রশ্ন থাকবে কিন্তু 35টা। অ্যারিথমেটিক্সে মানে অর্থাৎ অঙ্কে থাকবে কিন্তু 35টা প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস এতে থাকবে 50টি প্রশ্ন। সময় থাকবে কিন্তু 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আপনাকে 35 70 আর 50 120টা প্রশ্ন উত্তর দিতে হবে 1.5 ঘন্টার মধ্যে। এখানে বলছে নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 45টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। তো চলুন আমরা দেখব কেমন ধরনের প্রশ্ন আরআরবিতে আসে, আরআরবির আরপিএফে প্রশ্ন কেমন ধরনের আসে আমরা আজকে এই প্র্যাকটিস সেট দেখে নেব। তো আমরা একটু জুম করে বড় করে নেব এবং দেখব যে প্রশ্নগুলো কেমন হতে পারে। তো আমরা প্রথমে একের দাগের প্রশ্ন দিয়ে শুরু করব। তো একের দাগের প্রশ্ন কী আছে দেখব। একের দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যাকে 10% বাড়ানোর পর সেটিকে 10% কমানো হলো, সর্বমোট বৃদ্ধি বা হ্রাসের শতকরা হিসাব কত? তো দেখুন, এরকম অঙ্ক থাকলে একবার 10% বাড়িয়েছে, একবার 10% কমিয়েছে। তো সবসময় মনে রাখবেন যে এটাতে কখনো বৃদ্ধি হয় না, সবসময় হ্রাস হয়। এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। একই জিনিস যদি একবার বাড়ে একবার কমে তাহলে সবসময় মনে রাখবেন যে এতে শতকরা হিসাবে হ্রাস পাবে, উত্তর সবসময় হ্রাস হবে। তো এখানে দেখুন দু জায়গায় আছে হ্রাস আর দু জায়গায় আছে বৃদ্ধি, অতএব আমাদের তাহলে অঙ্কটা করতে হবে। এর প্রসেস কি, কিছু না, আপনি এরম করবেন, এই যে 10% আছে না, এই দুই জায়গায় দেওয়া আছে, এই 10-এর মাথায় স্কোয়ার দেবেন বাই 100 দেবেন। এটা সমান সমান কী হয়, 100/100 হয়। অতএব আপনি এটাতে কাটলেন, কেটে 1 লিখলেন, তাহলে 1% হ্রাস, অর্থাৎ সিদ্ধাগ আপনার এখানে সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। এরপরে আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব কী আছে দুয়ের দাগের প্রশ্ন। একটি দেশের জনসংখ্যা 80% গ্রামে বাস করে, গ্রামের জনসংখ্যা 90% কৃষক আর তাদের 70% ভূমিহীন হলে দেশের ভূমিহীন জনসংখ্যার শতকরা হার কত? তো এখানে আপনি কীভাবে সহজে সমাধান করবেন, খুব সহজে এটা সমাধান করতে পারবেন। আপনি প্রথমে মনে করুন দেশের জনসংখ্যা 100 জন, তার থেকে 80% গ্রামে বাস করে, তার মানে কি 100 জনের মধ্যে 80 জন গ্রামে বাস করে। এটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন। এবার গ্রামের জনসংখ্যা 90% কৃষক, 90% কৃষক মানে কি 90 গুণ 80 গুণ 90/100, 80 গুণ 90/100, তাহলে আপনার এখানে কিন্তু যে সংখ্যাটা বেরিয়ে যাবে সেটা কিন্তু কৃষকের সংখ্যা বেরিয়ে যাবে। তো এখান থেকে আমরা সরাসরি 8×72 বার করতেই পারি। 72 জন কৃষক আর তাদের মধ্যে আবার 70% ভূমিহীন, তার 72-এর মধ্যে ভূমিহীন কতজন, 70/100। এটা কিন্তু ওদের মধ্যে ভূমিহীন। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা কাটাকুটি করব, কাটাকুটি করলে কত হয়। তো যেটা হয়, এবার বলছে ভূমিহীন মানে 70% ভূমিহীন হলে দেশের ভূমিহীন জনসংখ্যার শতকরা কত? তো এটাকে আমরা সরাসরি কী করতে পারি, তাহলে এখানে আপনি দেখুন আমরা কি করব, আমরা এটা আর এটা কাটবো, কাটলে যেটা হচ্ছে 72কে আপনি 7 দিয়ে গুণ করবেন, সেই ক্ষেত্রে হবে আপনার 504/10। এখন এখানে বলেছে যে 70% ভূমি হলে দেশে ভূমিহীন জনসংখ্যা শতকরা কত? তো 504/10, এটাকে আপনি কি করবেন, 50.4 হয়ে যাবে এর সঠিক উত্তর।
অর্থাৎ যে ভূমিহীন জনসংখ্যার শতকরা হার হবে 50.4, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলে যাবো আমরা পরের প্রশ্নে দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন 3-এর দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখবো। এক ব্যক্তি 500 টাকায় একটি চেয়ার কিনে টেবিলটিকে 10% ক্ষতিতে এবং চেয়ারটিকে 10% লাভে বিক্রি করার পর তার সর্বমোট 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা হবে? তো এটা আমরা কীভাবে সহজে সমাধান করব? তো চলুন দেখতে থাকি। তো এখানে আপনাকে বলেছে যে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা। তো আপনি এখানে চেয়ারের ক্রয় মূল্য ধরুন 300 টাকা। এখন চেয়ারটিকে সে 10% লাভে বিক্রি করেছে, তাহলে চেয়ারটিকে 10% লাভে বিক্রি করা মানে 300 টাকার উপর 10% লাভ মানে 30 টাকা লাভ হয়। সেইখানে বিক্রয় মূল্য হিসেবে কিন্তু 330 টাকা। আর 300 টাকা যদি চেয়ারটার ক্রয় মূল্য হয়, তাহলে মানে টেবিলটার ক্রয় মূল্য কত? টেবিলটার ক্রয় মূল্য কিন্তু 500 টাকাতে 300 টাকা বাদ দিলে 200 টাকা। তার 200 টাকার টেবিলটাকে কিন্তু 10% ক্ষতিতে বিক্রি করেছে, সেই ক্ষেত্রে 20 টাকা ক্ষতি হয়ে যাবে। তাহলে বিক্রি হবে কত? 180 টাকা। এখন এই 180 টাকা 330 টাকা যদি আমরা যোগ করি, তাহলে দেখুন এখানে হয়ে যাবে 510 টাকা। তাহলে সেই ক্ষেত্রে দেখুন এরা কিন্তু একবার টেবিলটাকে 10% ক্ষতিতে বিক্রি করে এবং 10% লাভে বিক্রি করে কিন্তু সে মোটের উপর 510 টাকায় বিক্রি করেছে। মোট কিন্তু 500 টাকা কিন্তু চেয়ার টেবিলের ক্রয় মূল্য ছিল, আর বিক্রয় মূল্য হচ্ছে 510 টাকা। অতএব এখানে সে কত টাকা লাভ করেছে? 10 টাকা লাভ করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যায়। আর যদি আপনি কি করবেন, আপনি যদি সমীকরণের সাহায্যে সমাধান করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ব্রড হয়ে যাবে এবং সেই সমীকরণ সমাধান কিন্তু অনেকেই করতে পারবে না। যেমন এখানে যদি আমরা মনে করি চেয়ারের ক্রয় মূল্য x টাকা, তাই একটি চেয়ারের ক্রয় মূল্য x টাকা হলে একটি টেবিলের ক্রয় মূল্য কত হবে? 500 - x। তাহলে সেই ক্ষেত্রে চেয়ারটাকে 10% লাভে বিক্রি করার অর্থ হচ্ছে 110x/100 এত টাকায় কিন্তু বিক্রয় করবে। আর টেবিলটাকে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কি চেয়ারটাকে x টাকা যদি হয় ক্রয় মূল্য, তাহলে টেবিলের ক্রয় মূল্য কত হয়? 500 - x। তাহলে 500 - x ইন্টু 90/100। কেন 90/100 হলো? কারণ 10% ক্ষতিতে বিক্রি করেছে, এখানে টেবিলটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কি 90/100। তাহলে এই দুটোর কিন্তু এইটার সাথে এইটা বিয়োগ করলে কত টাকা হচ্ছে? তার মোটের উপর 10 টাকা লাভ হচ্ছে। তাহলে এইটা সমান সমান কিন্তু 10। সেখান থেকে আপনি ক্যালকুলেশন করে বার করতে পারবেন। এই সমীকরণের সাহায্যে এটা আপনি 3-এর দাগের অঙ্কটা সমাধান করতে পারবেন। কিন্তু আমি যে প্রসেসটা প্রথমে দেখিয়ে দিলাম সেটা কিন্তু ইজি প্রসেস। অতএব আপনারা এই উত্তর থেকে সমাধান করলে আপনার সময়ও বাঁচবে এবং আপনি সহজে সমাধান করতে পারবেন। আমরা 4-এর দাগের প্রশ্নে চলে যাব। 4-এর দাগের প্রশ্নটা কী আছে? এক ব্যক্তি 25টি একই রকম দেখতে জিনিস 300 টাকায় বিক্রি করার পর দেখলো তার ওই রকম 5টি জিনিস ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। লাভের শতকরা হিসাব কত? অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক এবং আপনি খুব সহজে এটা সমাধান করতে পারবেন। 25টি একই রকম দেখতে জিনিস কিন্তু 300 টাকায় বিক্রি করেছে, তার মানে কি প্রত্যেকটা জিনিসের দাম কত হবে? সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম হবে 300/25 সমান সমান 12 টাকা। এই 12 টাকায় করে কিন্তু প্রত্যেকটা জিনিস বিক্রি করেছে। এবার বিক্রি করার পরে দেখলো যে ওই রকম 5টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাই মনে করি প্রতিটা জিনিসের ক্রয় মূল্য x টাকা। তাহলে সেই ক্ষেত্রে 5টি জিনিসের ক্রয় মূল্য কত হবে? 5x টাকা। এখন এটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করব। সমীকরণ আকারে প্রকাশ করতে গেলে কী হবে? আপনাকে কিন্তু এখানে বলা হয়েছে মোট করেছে কত? 300 টাকায়। যদি 300 টাকায় বিক্রি করে আর প্রত্যেকটা জিনিসের দাম যদি x টাকা হয়, তাহলে 25টা জিনিসের দাম কিন্তু 25x টাকা হবে। 25x। তো এইটাই কিন্তু মানে যেটা বিক্রয় করেছে তাতে কিন্তু 5x জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ, মানে 5টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, অর্থাৎ 5x টাকা হয়েছে। তাহলে এখানে 5x দিলাম। তাহলে 300 - 25x সমান সমান 5x। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা -5x, 5xটা আমরা এই সাইডে আনলাম, -5x হলো। আর এখানে -25x, তাহলে এটা সমান সমান এই 300টা ওই সাইডে গেলে -300 হয়ে যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি 30x, তো -30x পাচ্ছি। আর এখানে পাচ্ছি 300, -300। তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস আমরা কিন্তু কাটতে পারি। তাহলে x সমান সমান এখানে আমরা সহজে 10 ক্যালকুলেশন করে পেতে পারি, মানে 300/30, তাহলে 10 হয়ে গেল। তাহলে এখানে x এর মান কিন্তু 10 বেরিয়ে গেল। তাহলে এখানে বলছে যে লাভের শতকরা হার কত। তাহলে লাভের শতকরা হার আমরা এখানে কীভাবে বার করব? একটা জিনিসের ক্রয় মূল্য ধরেছিলাম কত? x। তাহলে 25টা জিনিসের ক্রয় মূল্য কত হবে? 250 টাকা। মানে 25টা জিনিসের ক্রয় মূল্য যদি 250 টাকা হয়, 25টা জিনিসের কিন্তু বিক্রয় মূল্য 300 টাকা। তাহলে আপনি এটাকে 300 থেকে
300 থেকে 250 বিয়োগ করুন, তাহলে কত হবে? 50 টাকা। এই 50 টাকাটা কিন্তু লাভ হয়েছে। তাহলে শতকরা লাভের হার কত? তাহলে আপনাকে কি করতে হবে? 250 টাকা লাভ 50 টাকা, তাহলে 250 টাকায় লাভ হচ্ছে 50 টাকা। তাহলে 1 টাকায় কত? 1 টাকায় 250 কিন্তু নিচে চলে আসবে। আর 100 টাকায় কত? তাহলে এখান থেকে কিন্তু আপনি সহজে সমাধান করতে পারবেন। সেই ক্ষেত্রে এটা যদি আমরা কাটি তাহলে 5 হবে, আর 5 আর এই 100 কাটলে যাবে কিন্তু 20, তাহলে 20% লাভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। আমরা 5-এর দাগের অঙ্কে চলে যাব। 5-এর দাগে যে অঙ্কটা আছে দেখুন, খুব সুন্দর একটা অঙ্ক আছে। এটা আবার আরাম করছে কেন? পাঁচের দাগে যে অঙ্কটা আছে দেখুন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফল 307 দিয়ে বিভাজ্য হবে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 307 দ্বারা বিভাজ্য হবে? এখন আমরা এটাকে কি করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা এখানে লিখে নেব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টি 9। এখন এটার সঙ্গে আমরা কি করব? 307 দিয়ে বিভাজ্য করব, অর্থাৎ 307 দিয়ে ভাগ করব। 307 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা 3 দিয়ে দেবো। 3 সাথে 21-এর 1 হাতে 2, 3 এই দুইটা বসে গেল, 3 তিরিকে 9 হয়ে গেল। তা 921, এখান থেকে আমরা যদি বাদ দিই, বিয়োগ করি, তাহলে 1 আর কত হলো 9? 8 হলো 9, 2 আর কত হলো 9? 7 হলো 9, 78 হচ্ছে। এবার আমরা এখানে 9টা বসিয়ে দেবো। তাহলে এবার আমরা কি করব? এটা আমরাকে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে কি হবে? 2 দিয়ে দিলে 7 দিনে 14, 4 হাতে 1, 14টা বসেই গেল, আর 3 দিনে 6। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 4 আর কত হলে 9? 5 হলে 9, 1 আর কত হলে 8? 7 হলে 8, 6 আর কত হলে 7? 1 হলে 7, অর্থাৎ 175 হলো। এই 175টা কিন্তু আপনার কি করতে হবে? এখানে আপনার বলেছে বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে। এই 307-এর সঙ্গে যদি আমরা 175 মানে বিয়োগ করি, তাহলে যেটা হবে সেটাই কিন্তু আপনার যোগ করতে হবে। তাহলে 307 বিয়োগ 175, তো এর সঙ্গে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 5 আর কত হলে 7? 2 হলে 7, 7 আর কত হলে 10? 3 হলে 10, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 3? 1 হলে 3, তাহলে কত হচ্ছে? 132। তাই এর সঠিক উত্তর হবে কিন্তু 132। যদি আমরা এই 132টাকে ক্ষুদ্রতম সংখ্যা 132 যদি যোগ করি এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে, তাহলে কিন্তু 307 দ্বারা বিভাজ্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো খুব সহজে অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্ক করার জন্য আমরা একটু উপরের দিকে তুললাম। এখন 6 দাগের যে অঙ্কটা আছে দেখুন, যদি কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1-এর 4 হয়, 2 যোগ করলে 1-এর 3 হয়, তবে ভগ্নাংশটি কত? অঙ্কটা আপনার কোনো আপনাকে কোনো কঠিন নিয়ম বা আপনাকে কোনো অন্যরকম নিয়ম আপনাকে করতে হবে না। শুধুমাত্র আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনি সেই প্রসেসটা করবেন। এখানে বলছে প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের সঙ্গে কত যোগ করছে? 1 যোগ করছে। তো আপনি এর সাথে 1 যোগ করুন, অপশান টেস্টে যান, এর দাগে দেখুন 1 যোগ করুন। তাহলে লব এবং হরের সঙ্গে 1 যোগ করছেন, তাহলে লব আর হরের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 1 আর 1 2 হচ্ছে লব, আর হর হচ্ছে কত? 7 আর 1 8, তাহলে 2/8 হচ্ছে। তাই এটাকে কাটাকুটি করুন, দেখুন 1-এর 4 হচ্ছে। দেখুন এখানে কিন্তু সেটাই বলেছে, 1-এর 4 হবে। তাহলে এটা আমার ঠিক আছে। এবার এই পোর্শনটা দেখব। এই পোর্শনটা দেখার জন্য আমরা কি করব? এখান থেকে এটা মুছে দিয়ে আমরা 1-এর 4টা যেহেতু পেয়ে গেলাম, তাহলে এবার আমরা দেখব 1-এর 3টা হচ্ছে কিনা। তো 1-এর 3টা হতে গেলে কি করতে হবে? বলছে 2 যোগ করতে হবে। কার সাথে? লব এবং হরের সঙ্গে 2 জায়গায় 2 যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে 2 যোগ করলাম, এর সঙ্গেও 2 যোগ করলাম। তাহলে কত হচ্ছে? 2 আর 1-এ 3 হচ্ছে ওপরে লব, আর 7 আর 2 9 হচ্ছে নিচে হর। তাহলে 3 আর 9 যদি আমরা কাটাকুটি করি, 3 1-এ 3 আর 3 3-কে 9, দেখুন 1-এর 3 আসছে। তাহলে এই যে 1-এর 3 কিন্তু হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতএব এর দেখা হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করতে পারেন। শুধুমাত্র আপনার একটু প্রসেস দেখতে হবে এবং আপনাকে নজর রাখতে হবে আর এডুকেশন স্কুলের দিকে। আর এডুকেশন স্কুল আপনাদের কথা ভাবে, সেই জন্য আপনাদের কিভাবে খুব সহজে, খুব ভালো প্রসেসে এবং শর্ট টাইমে আপনারা যাতে অঙ্ক করতে পারেন তার দিকে নজর রাখে। চলুন চলে যাই 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 7 দাগের প্রশ্ন আছে কিন্তু দেখুন 3/4 ভাগ 2/5, এর 4/5 2 ইন্টু 2/3, এর 6/5 ভাগ 15/16, এর সরলতম মান কত? তো সবসময় আপনারা কি করবেন? সবসময় এর কাজটা আগে করবেন, তারপর প্রসেস অনুযায়ী আমরা আগের ভিডিওতেও বলেছি সেইভাবে আপনারা এই অঙ্কগুলো সমাধান করবেন এবং এগুলো আপনারা জানেন আশা করি। না হলে আপনারা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা আরপিএফ আপনারা দিচ্ছেন, এটা কখনো সম্ভব না কিন্তু আপনারা যদি এরকম অঙ্ক না জানেন। তো আশা করি আপনারা এই অঙ্ক জানেন। তাই এই অঙ্কটা বাদ দিয়ে আমরা পরের 8-এর দাগের অঙ্কে চলে যাব। 8-এর দাগের অঙ্কটা কী আছে সেটা দেখব।
8 দাগের অঙ্ক আছে, একটি জলের চৌবাচ্চা সম্পূর্ণ ভরতে আলাদাভাবে একটি ট্যাপের 6 ঘন্টা ও অন্যান্য একটি ট্যাপের 3 ঘন্টা সময় লাগে। যদি দুটি ট্যাপ একসঙ্গে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভরতে কত সময় লাগবে? অঙ্কটা কিন্তু খুবই সহজ। এই অঙ্ক অনেক রকমভাবে করা যায়। আমি যেভাবে করছি আপনারা দেখুন, এটা সহজ প্রসেসে করে দিচ্ছি, আপনারা সেখান থেকে সহজে সমাধান করুন। এটা আপনি মনে করবেন সবসময় চৌবাচ্চার জল ধারে এক অংশ, এবারে 6 ঘন্টায় ভরে এক অংশ, 1 ঘন্টায় ভরে 1/6 অংশ, আর এখানে অন্য একটা ট্যাপে 3 ঘন্টায় ভরে এক অংশ, 1 ঘন্টায় ভরে 1/3 অংশ, অর্থাৎ 1/6 আর 1/3 যোগ করুন। যোগ করলে এরা দুজনে একত্রে 1 ঘন্টায় কতটা ভরে সেটা আপনার বেরিয়ে যাবে। তো 6-এর সঙ্গে 3 যদি আপনি ক্যালকুলেশন করেন, অর্থাৎ এটাকে আপনি ভগ্নাংশের যোগ করবেন। যোগ করতে গেলে ভগ্নাংশের যোগ করতে গেলে 6 আর 3 লসাগু করতে হবে, অর্থাৎ হরের লসাগু করতে হবে। 6 আর 3 লসাগু করলে হয় 6। তো 6 × 6, আর এখানে আপনার হয়ে যাবে এখানে যোগ 3 দিনও 6, অর্থাৎ 2 × 2। তাহলে কত হচ্ছে দেখুন, 2 আর 1/3, 3/6, 3/6 অর্থাৎ কত হচ্ছে, 3/6 মানে 1/2। তাহলে 1/2, 1/2 অংশ করে কত ঘন্টায়? 1/2 অংশ ভরে কিন্তু 1 ঘন্টায়। তাহলে 1 অংশ ভরবে কত ঘন্টায়? সেটা উল্টে যাবে, অর্থাৎ 2টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে এর সঠিক উত্তর হবে কিন্তু 2। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাব 9 দাগের অঙ্কের। 9 দাগের অঙ্ক কী বলেছে সেটা আমরা দেখব। এসব অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, বারবার করে আমরা এইসব অঙ্ক করে দিই আপনাদের জন্য। একটি কাজ এ আর বি একসঙ্গে শেষ করে 15 দিনে, বি আর সি করে 20 দিনে, সি আর এ করে 12 দিনে। ওই কাজটি বি একা শেষ করতে কতদিন লাগবে? তো আমরা এবার 9 দাগের অঙ্কটা করবো। একটি কাজ এ ও বি একসঙ্গে শেষ করে 15 দিনে, বি ও সি করে 20 দিনে এবং সি ও এ 12 দিনে। ওই কাজটি বি একা শেষ করে কত দিনে? তো অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন, বি একা কত দিনে শেষ করে কাজটা? তাহলে এর অনেক রকম প্রসেস আছে। আমরা যে প্রসেসটা দেখাচ্ছি, আপনি মানে নিয়মিত অঙ্ক করতে চাইলে এরকম প্রসেস ধরুন, অন্য প্রসেসও করা যাবে শর্ট টাইপের, কিন্তু এই প্রসেসটা সবচেয়ে মানে কি সবার বোঝার সুবিধার্থে এই প্রসেসটা আমি কিন্তু আজকে কাজে লাগাচ্ছি। এছাড়াও কিন্তু আরও কম সময়ে এই অঙ্ক সহজে সমাধান করা যায়, কিন্তু আপনি যদি এরম যে প্রসেসটা করাচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তবেই কিন্তু সেই প্রসেসগুলো বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আপনি a + b 15 দিনে করে মানে সমস্ত কাজ সমান, আপনি প্রথমে সমস্ত কাজ সমান আপনি মনে করেন 1 অংশ, তাহলে প্রথমে সমস্ত কাজ সমান 1 অংশ মনে করলে তাহলে a + b 15 দিনে করে, তাহলে a + b 15 দিনে করে 1 অংশ, একদিনে কত করে 1/15 অংশ। তাহলে আমি সেটাই এখানে করছি, a + b সমান সমান 1/15 দিনে করছে। আর বি প্লাস সি এরা করছে কত দিনে? বি প্লাস সি করছে কিন্তু 1/20 দিনে। আর এ মানে সি প্লাস এ এরা করছে কত দিনে? 1/12 দিনে। তাহলে 1/15, 1/20 আর 1/12 দিন এরা কিন্তু কাজটি করছে। এখন আমরা যদি এই তিনটিতে ক্যালকুলেশন করি, অর্থাৎ এ দেখুন দুবার, বি দেখুন দুবার, সি দেখুন দুবার, তাহলে আমরা এখান থেকে সহজেই কী করতে পারি, 2 × a + b + c, এটা আমরা কিন্তু করতেই পারি। এটা সমান সমান কী করতে পারি, 1/15 যোগ 1/20 যোগ 1/12, এটা কিন্তু আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কি করতে পারি, এখান থেকে খুব সহজে 15, 20 আর 12 লসাগু করতে পারি। সেই ক্ষেত্রে কত হবে? সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে 15, 20 আর 12 লসাগু হবে কত? এদের লসাগু হবে কিন্তু 60। আর এদের লসাগু যখন 60 হবে তখন আপনি এখানে 4 × 15 = 60, 4 × 1 = 4 করবেন, প্লাস 3 × 20 = 60, 3 × 1 = 3 করবেন, যোগ 5 × 12 = 60, 5 × 1 = 5 করবেন। দেখুন 5 আর 3 = 8 আর 4 = 12, তাহলে এটা সমান সমান হচ্ছে কত? 12/60। 12/60 মানে 1/5, 1/5। তাহলে 2 × a + b + c সমান সমান 1/5। তাহলে এ শুধু a + b + c সমান কত? শুধু a + b + c সমান সমান কিন্তু এই 1/5-এর সাথে কিন্তু 2 গুণ হয়ে যাবে, এই 2টা কিন্তু নিচে গুণ হয়ে যাবে 1/2। তাহলে 5 এখানে কিন্তু এই 2 আর এই 5 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 1/10। তো এটা সমান সমান যেহেতু 1/5, তাহলে এখানে a + b + c সমান সমান হয়ে যাবে কিন্তু 1/2 নিচে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 1/10। তাহলে সমান সমান 1/10 হবে। তাহলে a + b + c সমান সমান 1/10। তাহলে এখানে বলছে বি একা কতদিনের কাছে শেষ করে। এবার আপনি কি করবেন, এবার আপনি এটা করবেন, এই যে a + b + c এটা সমান সমান 1/10। তাহলে এখানে যেহেতু বির কথা বলছে তাহলে সি আর এটা আমরা বাদ দেবো এখান থেকে, তাহলে এখানে a + c এইটা
সমান সমান কত, এটা সমান সমান কিন্তু 1/12, আমরা আগেই করেছি 1/12। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা বিয়োগ করব, এই এ কাটবো, এই সি কাটবো, তাহলে বি সমান সমান কত, তাহলে 1/10 বিয়োগ 1/12। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 60 হয় লসাগু, তাহলে 6×10 = 60, 6 বিয়োগ 5 সমান সমান 1/60। তাহলে এই বি কিন্তু 1/60 কাজ করে, তাহলে 1/60 কাজ করে কত দিনে, 1/60 কাজ করে একদিনে। এবারে 1 কাজ করবে কত, 60টা উপরে চলে যাবে, আর একটা কিন্তু নিচে চলে আসবে, সেই ক্ষেত্রে 60 দিনে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু সব অঙ্ক সহজে সমাধান করা যায়। এখানে কিন্তু জায়গার অভাবে আমি কিন্তু করতে পারলাম না, আপনারা আশা করি বুঝে নেবেন এইটুকু জায়গার মধ্যে। আমরা চলে যাবো পরের অঙ্কের 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কটা কী আছে আমরা দেখব। 10 দাগের প্রশ্ন আছে, দেখুন, একটি কাজ বি যত সময় শেষ করে এ তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়। যদি তারা একসঙ্গে কাজটি শেষ করে তো 6 ঘন্টায় কাজটি শেষ হয়, তো কত ঘন্টায় বি একা কাজটি শেষ করবে। তো এখানে আপনি কিভাবে এটা নির্ণয় করবেন, দেখুন, বি যত সময় শেষ করে এ তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে বি যদি এক্স ঘন্টা সময় নেয়, এক্স ঘন্টা, তাহলে এ নেবে কত, এ নেবে এক্স প্লাস 5 ঘন্টা। তাহলে এক্স সমস্ত কাজ সমান যদি 1 ধরি, তাহলে এক্স ঘন্টায় বি যদি এক্স ঘন্টা সময় না, তাহলে এক্স ঘন্টা করে 1 ঘন্টা করবে 1/x অংশ। আর কী করবে, এক্স প্লাস 5 ঘন্টা করে 1 ঘন্টা করে x/1/x প্লাস 5 অংশ। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, অর্থাৎ এর মানটা পাচ্ছি আমরা 1/x প্লাস 5, আর বির মানটা পাচ্ছি আমরা 1/x। এখন এটার থেকে আমরা যদি এরকমভাবে ক্যালকুলেশন করি, এখন এটা যদি হয় তারা একসঙ্গে কাজটি করে 6 ঘন্টায়, তাহলে এ যদি একসঙ্গে কাজটা করে 1 ঘন্টায় কাজ করবে, এটা দুজনে একত্রে 1 ঘন্টায় করবে এটা, কিন্তু এখানে বলছে তারা কাজটিকে একসঙ্গে করে 6 ঘন্টায়, তো 6 ঘন্টায় করে 1 ঘন্টায় করবে 1/6। এটা সমান সমান আমরা 1/6 লিখতেই পারি। তাহলে একটা সমীকরণ বেরিয়ে গেল। এখান থেকে আমরা খুব সহজে এটাকে মানে লসের উপরে সমাধান করতে পারি। সেই সমাধানটা কী হবে, একটু ব্রড হলেও সমাধানটা খুব সহজে এটা সমাধান করা যাবে। সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা লসে হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 5। এখন এক্স প্লাস 5টাই থাকলো, তাহলে এর এক্স দেবো, তাহলে এক্স তারপরে এক্স প্লাস 5, এটা সমান সমান 1/6। এখন এখান থেকে আমরা খুব সহজে কি করতে পারি, খুব সহজে আমরা বলতে পারি এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান এই 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 একটা এক্স, একটা দুটো এক্স, 6 × 12x হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 5×6 = 30, তা প্লাস 30। এখন এগুলো সব এক সাইডে আনলে কী হবে, প্লাস 12টা এই সাইডে আনলে -12 হয়ে যাবে, সেক্ষেত্রে 5 থেকে -12 বাদ দিলে হচ্ছে -7। তাহলে এখানে আমার থাকবে এক্স স্কোয়ার -7x, আর এই প্লাস 3টা এই সাইডে আনলে -30 হয়ে যাবে, এটা সমান সমান 0 হয়ে যাবে। এখন এটার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমরা খুব সহজে এরকম করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 10 বিয়োগ 3, তাহলে দেখুন 10-এর থেকে 3 বিয়োগ করলে কিন্তু 7 হচ্ছে। আবার এটাকে যদি আমরা 10 আর 3 যদি গুণ করি তাহলে 30 হচ্ছে, এটা কিন্তু মিডল টার্ম করছি আমরা, তো এইটার পাশে এক্স বসালাম, তারপরে -30, তো এটাকে মিডল টার্মে ভাঙিয়ে নিলাম, এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কী করতে পারি, এক্স স্কোয়ার -10x -3x -30, এটা সমান সমান 0 করতে পারি। এখন এখান থেকে আমরা মাইনাস এটা প্লাস 3x, তাহলে এটা আমরা খুব সহজে কী করব, এখান থেকে খুব সহজে এটা আমরা এক্স কমন নেব, এক্স কমন নিলে থাকবে কি এক্স -10, আর এখানে থাকবে প্লাস 3x -10, এটা সমান সমান 0। এখন এখান থেকে আমরা সরাসরি যদি ক্যালকুলেশন করি, তাহলে এই এক্স -10টা এই একটা কমন আসে এক্স -10, আর এখানে এক্স প্লাস 3 পড়ে থাকে, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কী করতে পারি, এক্স -10, তাহলে এক্স -10 এটা সমান সমান 0, তাহলে এক্স সমান সমান 10 করতে পারি। আর এখানে এক্স প্লাস 3 আছে না, এক্স প্লাস 3 এটা সমান সমানও 0 হয়, এক্স প্লাস 3 এটা সমান সমান 0, কিন্তু এক্স সমান সমান -3 হবে, সেই ক্ষেত্রে -3 কোনো উত্তর হয় না, তাই কিন্তু আমরা এখান থেকে এক্স সমান সমান 10 নিতে পারি।
তাহলে এক্স সমান সমান যদি আমরা 10 নিতে পারি, এক্স সমান সমান 10, তাহলে আমরা এখানে বলছি বি যত সময় শেষ করে, তা আমরা মনে করি বি কাজটি এক্স ঘন্টা শেষ করে, তাহলে এক্সের মান যদি 10 হয়, তাহলে এখানে উত্তর চেয়েছে বি একা কাজটি শেষ করবে কত সময়, তো বি একা কাজটি শেষ করবে 10 ঘন্টায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। এরপর আমরা দেখব 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক কী আছে দেখব। 11 দাগের অঙ্ক আছে দেখুন, যদি 529 সমান 23 হয়, তাহলে এইটার মান কত। তো আমরা এটাকে কি করব, এই জায়গাটা একটু মুছে নেব। মুছে নেওয়ার পরে এখানে এই অঙ্কটা দেখব কীভাবে এটা সমাধান করা যায়। তো এখানে আছে 529 সমান 23, তাহলে এটা সমান সমান কত হবে। তো এটা সমান সমান কত হবে, তো এটা সমান সমান দেখুন, এটা কিন্তু সহজেই আমরা সমাধান করতে পারি। কেমনভাবে সহজে সমাধান করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে এরকম দিই, এইটার মান হচ্ছে 529টা আমি এখানে বসালাম, আর এখানে যে দশমিকের পরে দেখুন, এটা কিন্তু একটু বড় টাইপের হবে এটা। তো এটা হচ্ছে দশমিকের আগে কটা আছে, 1 2 3 4 5 6টা শূন্য আছে, তাহলে একের পেটে 6টা শূন্য আমরা দিয়ে দিলাম, 2 4 5 6, তাহলে এটা সমান সমান 529 সমান সমান 23 পাচ্ছি, তা 23টা আমরা উপরে দিলাম। আর এটার যদি আমরা বর্গমূল করি, তাহলে কত হবে, একের পেটে 3টি শূন্য, অর্থাৎ একের পেটে 3টি শূন্য হওয়া মানে কি, 23/1 পেটে 3টি শূন্য, তার মানে আমার তখন দশমিকটা কোথায় আসবে, দশমিকটার এই 0 2 3 হয়ে যাবে, অর্থাৎ দশমিকের আগে 3টি সংখ্যা হবে, তবেই কিন্তু এটার মান নির্ণয় করা যাবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে 0.023, অর্থাৎ সিদ্ধাকটা হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কত, 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নটা কী আছে দেখুন। 12 দাগের প্রশ্নটা কী আছে, 12 দাগের প্রশ্ন আছে 56 29, এই ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এত থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কোন সংখ্যাটা বিয়োগ করলে আমরা এই বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি। তাহলে আমরা তার আগে কী করব, এই 56 আর এই 29 লিখে নেব, নিয়ে এটাকে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে এটা দুটো জোড়া আছে, এটার দুটো জোড়া আছে, তাহলে 56-র মধ্যে দেবো, তাহলে এটা কি হবে, 8 8 64 হলে বেশি হয়ে যাবে, 7 7 49 করবো। তা 7 7 49, 49 কত হলে 56, তো এটা 7 হলে 56। এবার এই 29টা নামিয়ে দেবো, এবার এখানে 7-এর ডবল 14 দেবো। তো এখানে আমরা যদি 5 দিই, তাহলে 5 5 25 আর 5 7 2, 5 14 70 আর 2 72 হয়ে গেল। এটাতে বিয়োগ করে 5 আর কত হলো, 4 হলো 9। এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে এখানে এই যদি 4টা যদি আমরা এর থেকে বিয়োগ করি, তাহলে এটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। অর্থাৎ এখানে আমার কি হবে, উত্তর হবে কিন্তু ডির দাগ, অর্থাৎ 4 বিয়োগ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 4টা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পরিণত করতে পারি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। এই প্রশ্নটা আপনারা করবেন 13 দাগের অঙ্কটা, এবার 14 দাগের অঙ্কটা আমরা করব। চলুন 14 দাগের অঙ্ক কি আছে। 14 দাগের অঙ্ক আছে, কোনো মূলধন সরল সুদের বাৎসরিক হারে 2 বছরে 5,182 টাকা, 3 বছরে 5,832 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 3 বছরে এত টাকা, 2 বছরে কত টাকা, 2 বছরে 5,182 টাকা। তো এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 1 বছরে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 2 আর 2 3 হলে 0, 8 আর কত হলে 13, 5 হলে 13, হাতে 1, 1 1 আর 1 2, 2 আর কত হলে 8, 6 হলে 8, অর্থাৎ 650। এখানে হচ্ছে 650, তো 1 বছর ইন্টারেস্ট হচ্ছে 650 টাকা, তাহলে 2 বছরের সুদ হবে কিন্তু 1300 টাকা। 650 আর 650 1300 টাকা, 2 বছরের সুদ 1350 টাকা, কিন্তু 2 বছরে বলছে 5,182 টাকা হয়েছে, তাহলে এখান থেকে আমরা 1300 টাকা বিয়োগ করব। এই 1300 টাকা বিয়োগ করব, করলে কত হয়, 2 করতে 2, 8 করতে 8, আর 3 আর কত হলে 11, 8 হলে 11, হাতে 1, 1 আর 2, 2 আর কত হলে 5, 3 হলে 5, অর্থাৎ 3882। তো দেখুন আসল কিন্তু 3882 টাকা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। এখন আমরা চলে যাব 15 দাগের অঙ্কে। 15 দাগের অঙ্ক আছে, 1200 টাকা 2 ভাগে ভাগ করা হলো, যদি প্রথম ভাগের বাৎসরিক 12% হলে 3 বছরে সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগের বাৎসরিক 16% হলে 4.5 বছরের সরল সুদের পরিমাণ সমান হয়, তবে প্রথম ভাগে ও দ্বিতীয় ভাগের অনুপাত কত হবে। তো
তা প্রথম ভাগ মনে করুন এক্স টাকা, প্রথম ভাগটা এই প্রথম ভাগ মনে করুন এক্স টাকা, তাহলে দ্বিতীয় ভাগ কত হবে? দ্বিতীয় ভাগ হবে 12,000 বিয়োগ এক্স। এই টাকাটা হবে কিন্তু দ্বিতীয় ভাগের সময়। এখন প্রথম ভাগের সরল সুদ কত হবে? তাহলে পিটিআর বাই 100, তাহলে এক্স হচ্ছে আসল, টি হচ্ছে সময়, সময় হচ্ছে কত? 3 বছর, আর এক্স হচ্ছে মানে সুদের হার হচ্ছে 12, তাহলে 3 × 36 এক্স, 36 এক্স বাই 100, এটা কিন্তু মানে প্রথম ভাগের সুদ হয়ে যাচ্ছে, সুদ বার করলাম। এখন এর বলছে কি যে দ্বিতীয় ভাগের বাৎসরিক 16% আর 4.5 বছরের সরল সুদের পরিমাণ সমান হবে, তাহলে এই সূত্রটা আর ওই সূত্রটা সমান হবে, তাই এটা সমান সমান আমরা কী লিখতে পারি? 12,000 মাইনাস এক্স ইন্টু 16% হারে, তাহলে এখানে 16 ইন্টু 4 দিন 8 একে 9, 9/2, এটার ফুল, এটার বাই 100। এখন আমরা খুব সহজে এই 100টার এই 100টা কাটতে পারি, তাহলে এখানে 8 দিনও 16 করতে পারি, তাহলে 8×9 = 72। তাহলে এখানে আমরা যদি এই এটা কাটি, আমরা 4×9 = 36 করি, 4 দিই, আর 4 আর এই 8 কাটি, 2 করতে পারি। 2 করলে আমরা কি করতে পারি? এখানে এক্স হয়ে যাচ্ছে, তাহলে এক্স সমান সমান কত করতে পারি? এক্স সমান সমান এখানে 12 দিনও 24,000 মাইনাস 2x, তাহলে এখানে এই 2xটা এসে হয়ে যাবে 3x, এই মাইনাস 2x এখানে প্লাস 2x হবে, তার সঙ্গে এইটা x, 3x সমান সমান 24,000। এখন x সমান সমান কত? x সমান সমান 8,000। তাহলে এখানে বলেছে কি প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের অনুপাত কত হবে? তো প্রথম ভাগ হবে 8,000, আর 12,000 থেকে 8,000 বাদ দিলে থাকে 4,000, তাহলে 8,000 = 4,000। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 2:1 হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 15টা অঙ্কের সহজের সমাধান। আমরা 16 দাগের থেকে পরের সমাধানগুলো করব, তবে পরের ক্লাসে আমরা পরের সমাধানগুলো করে দেবো। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।